আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ছাত্রীবৃন্দু। তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো, যে যেখান থেকে রয়েছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে দশম অধ্যায়ে স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। আজকের আমার পাঠের বিষয় হবে স্থির তড়িতের আদান, বৈদ্যুতিক আবেশ, কুলম্বের সূত্র সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে তোমরা আমাকে শুনতে পাচ্ছ, সকলেই খাতা কলম নিয়ে নাও এবং ক্লাসটি অনুসরণ করো। তাহলে চলো আজকের পাঠ নিয়ে আলোচনা করা যাক। আজকের প্রথম পাঠ আমাদের যে টপিকস রয়েছে সেটা হলো স্থির তড়িৎ। স্থির তড়িৎ যে প্রথম পাঠটি রয়েছে তা হলো আদান বা চার্জ। তো প্রিয় শিক্ষার্থীরা, আদান বা চার্জ সম্পর্কে ধারণা নিতে হলে আমাদের একটু পূর্বে যেতে হবে। সেটা হলো, আমরা জানি প্রত্যেকটা পদার্থই পরমাণু দ্বারা সৃষ্টি হয়ে থাকে। এই পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া গেল, এই সকল কণার এই মৌলিক ও যে বৈশিষ্ট্যমূলক যে ধর্ম থাকবে, এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই সকল কণার যে মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম বিদ্যমান থাকবে, সেই মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আমরা বলে থাকব আদান বা চার্জ। আদান বা চার্জ বলে থাকবো। তাহলে আমরা আদান বা চার্জের সংজ্ঞাটি কীভাবে দিতে পারি? যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহ কারা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক যে ধর্ম বিদ্যমান থাকে, সেই ধর্মকে বলবো আদান বা চার্জ। তাহলে সেই ধর্ম কি? যেমন আমরা জানি ইলেকট্রন মাইনাস ঋণাত্মক আদান বিশিষ্ট এবং সে আদানের পরিমাণ হবে 1.6 × 10⁻⁻19 কুলাম। কুলাম হলো চার্জের বা আদানের একক। এবারে তার ভিতরে থাকে প্রোটন হলো 1.6 × 10⁻⁻19 কুলাম। তারা পরস্পর সমান বাট বিপরীত। আমরা জানি একটি পরমাণুতে যত সংখ্যক ইলেকট্রন থাকে, ঠিক তত সংখ্যক কি প্রোটন বিদ্যমান থাকে। অপরপক্ষে নিউট্রন চার্জ নিরপেক্ষ অবস্থায় বর্তমান থাকে। সামগ্রিকভাবে একটি পরমাণু আদান নিরপেক্ষ হয়ে থাকে। কেন হয়? কারণ একটি পরমাণুতে যত সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকে, ঠিক সম পরিমাণে প্রোটন বিদ্যমান থাকে। তখন একটি পরমাণু কী হয়ে যায়? আদান নিরপেক্ষ হয়ে যায়। কোনো পরমাণুতে যখন ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, তখন সেখানে প্রোটনের আধিক্য দেখা দেয়। অর্থাৎ কোনো একটি পরমাণুতে যতগুলো ইলেকট্রন আছে, সেখান থেকে যদি একটি ইলেকট্রন সরে যায়, তো সেখান থেকে একটি ইলেকট্রন সরে গেলে কি ইলেকট্রনের সংখ্যা কমে গেল, বাট তার কেন্দ্রীয় পরমাণু যে নিউক্লিয়াস, সে প্রোটন থাকলো, সে প্রোটনের সংখ্যার কোনো পরিবর্তন হলো না। সেক্ষেত্রে কী হবে? প্রোটনের আধিক্য দেখা দেবে। তখন এই অবস্থাকে বলা হবে ধনাত্মক আদানে আহিতকরণ। তখন এই অবস্থাকে আমরা বলি ধনাত্মক আদানের চার্জিতকরণ বা আহিতকরণ। অপরপক্ষে যে বিচ্ছিন্ন ইলেকট্রনটি চলে আসলো, সে যদি কোনো পরমাণুর সাথে যুক্ত হয়ে যায়, তখন সেই পরমাণুটা ঋণাত্মক আদানে আহিতকরণ হবে। তাহলে আমরা আহিতকরণ বা চার্জিতকরণের সংখ্যাটা কীভাবে দিতে পারি? আমরা এরকম বলতে পারি যে পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যতটুকু থাকার কথা তার চেয়ে যদি একটু কম হয়ে যায় অথবা তার যদি বেশি হয়ে যায়, এই অবস্থাকে আমরা বলবো আহিত হওয়া বা আহিতকরণ। অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হয় হলো আহিত হওয়া বলে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। চার্জ বা আদান সম্পর্কে তোমাদের ধারণাটি ক্লিয়ার হয়েছে। এরপরে পাঠ তোমাদের বইয়ের পরবর্তী যে পাঠটি রয়েছে, সে পাঠটি তোমরা দেখতে পাবে ঘর্ষণে স্থির বিদ্যুতের তৈরি কীভাবে হয়। তো ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি, ঘর্ষণে
স্থির বিদ্যুৎ তৈরি। তাহলে চলো আমরা এ সম্পর্কে এখন আলোচনা করি। ঘর্ষণ। একটি বস্তুকে যখন অপর একটি বস্তু দ্বারা ঘর্ষণ করা হবে তখন তাদের মধ্যে একটি বৈশিষ্ট্য ধর্ম বিদ্যমান থাকবে। সেই বৈশিষ্ট্য ধর্মকে কোনো একটির ইলেকট্রনের প্রতি আসক্তির পরিমাণটা একটু বেশি থাকবে, অপরটির একটু কম থাকবে। যেমন আমি যদি এক টুকরা কাঁচকে, যেমন মনে করি এটা কাঁচ, আমি যদি সিল্কের কাপড় দিয়ে ঘষতে থাকি, ঘর্ষণ করে থাকি এরকম করে, তাহলে দেখবো কাঁচ থেকে ইলেকট্রন সিল্কের কাপড়ে চলে যাচ্ছে। কি বলেছি যে এক টুকরা কাঁচকে যদি আমরা সিল্কের কাপড় দিয়ে এরকম ঘর্ষণ করে থাকি, সেক্ষেত্রে কাঁচ থেকে ইলেকট্রন সিল্কের টুকরোর দিকে ধাবিত হবে, চলে যাবে। কেন চলে যাবে? অর্থাৎ কাঁচ টুকরো হবে সেক্ষেত্রে ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ ধনাত্মক আদানে আহিতকরণ, এবং সিল্কের টুকরো হবে ঋণাত্মক চার্জযুক্ত। এর কারণ হলো কাঁচের চেয়ে সিল্কের টুকরার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকে। এই কাঁচের চেয়ে সিল্কের টুকরা ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকার কারণে সে কাঁচের টুকরা ইলেকট্রন সে সিল্কের টুকরা আকর্ষণ করে নিয়ে যায়। তাই সেক্ষেত্রে এই যে ঘর্ষণের ফলে সেক্ষেত্রে দুইটি, একটি হলো ধনাত্মক আদানে আহিতকরণ কাঁচের টুকরা, অপরপক্ষে সিল্ক যেহেতু কাঁচ থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নিয়েছে, সে হবে ঋণাত্মক চার্জে আহিতকরণ বা ঋণাত্মক আদানে আহিতকরণ। এভাবেই স্থির বিদ্যুতের ফলে, এভাবে ঘর্ষণের ফলে এভাবে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ঘর্ষণের মাধ্যমে স্থির বিদ্যুৎ স্বাভাবিকভাবে উৎপন্ন হয় সেই জিনিসটি। এরপরে যে টপিকটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বৈদ্যুতিক আবেশ। আবেশ, বৈদ্যুতিক আবেশ বা তড়িৎ আবেশ, ইলেকট্রিক। তাহলে আমরা লিখতে পারি বৈদ্যুতিক আবেশ। মনে করো এটা একটা পরিবাহক, এবি একটা পরিবাহক। আমরা সে দ্যাট এবি একটি পরিবাহক। তা পরিবাহকের ক্রাবিতে কি থাকবে? ইলেকট্রন আছে, প্রোটন আছে, তাই না? এখন আমি যদি এটাকে স্পর্শ না করে কোনো একটি নির্দিষ্ট আদানে আহিতকরণ করতে চাই, কি বলেছি? এবি একটি পরিবাহক, বাট তাকে স্পর্শ ছাড়ে কোনোভাবে আমি তাকে চার্জিত করতে চাই, তাকে সম্ভব? সেটা কীভাবে করবো? স্পর্শ ছাড়া। আমি যদি একটা কাঁচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষতে থাকি, তাহলে কি হবে? আমরা যদি একটি কাঁচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষতে থাকি, তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াবে? সেক্ষেত্রে কাঁচদণ্ড হয়ে যাবে পজিটিভ চার্জযুক্ত এবং রেশমি কাপড় হয়ে যাবে নেগেটিভ চার্জযুক্ত। রেশমি কাপড়ের আদান যদি আমি এই পরিবাহকের এখানে দিয়ে দিই নেগেটিভ চার্জযুক্ত আদান, সেক্ষেত্রে এই প্রোটনের বিকর্ষণে এই পরিবাহকের ইলেকট্রনগুলোকে এক প্রান্তে চলে যাবে। এই পরিবাহনের ইলেকট্রনগুলো সেক্ষেত্রে এখানে পজিটিভ থাকবে, এদিকে সে চলে যাবে নেগেটিভ আদানগুলো। এই ইলেকট্রনগুলো সে এদিকে কি চলে যাবে। এই যে চলে গেল, তাই সেক্ষেত্রে কি আহিত হলো সে। তাহলে আমরা বলতে পারি সংজ্ঞাটি এরকম। এক্ষেত্রে কিন্তু আমরা এই দুটি পরিবাহক এবং এই যে রেশমি কাপড়ের যে আদানটা কোনো স্পর্শ করানো হয়নি, স্পর্শ ছাড়া। তাহলে আমরা বলতে পারি এভাবে যে একটি আহিত বস্তুকে, একটি আহিত আগে থেকে আমরা চার্জিত করে নিলাম, ঘষে ঋণাত্মক চার্জে চার্জিত করিলাম। একটি আহিত বস্তুকে অন্য একটি অনাহিত, সে কি ছিল? প্রথম অবস্থায় কোনো চার্জ ছিল না, অনাহিত বস্তুর কাছে এনে কোনো রকম স্পর্শ ছাড়া অনাহিত বস্তুকে আহিত করার যে সিস্টেম বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি বলবো? তড়িৎ আবেশ। তোমরা হয়তো বুঝতে পেরেছো। আমি আরেকটা বার যদি তোমাদেরকে বলে দিই যে একটি চার্জিত বস্তুকে, একটি চার্জিত বা আহিত অনাহিত বস্তুর নিকটে এনে কোনো প্রকার স্পর্শ ছাড়া, অর্থাৎ কোনো প্রকার স্পর্শ ছাড়া আহিত বস্তুর প্রভাবে
অনাহিত বস্তুকে সামগ্রিকভাবে এই আহিতকরণ যে প্রক্রিয়া তাকেই বলা হবে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশের সংজ্ঞাটা তোমরা লিখে নিতে পারো যে একটি চার্জিত বা একটি আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর নিকট এনে কোনো প্রকার স্পর্শ ছাড়া অনাহিত বস্তুকে আহিত বস্তুর প্রভাবে চার্জিত করার প্রক্রিয়াকে বলা হবে তড়িৎ আবেশ। বলা হবে কি? তড়িৎ আবেশ। এখন এই যে আবেশ প্রক্রিয়া হলো, এই প্রক্রিয়া যে চার্জের প্রভাবে বৈদ্যুতিক আবেশ ঘটলো, কার প্রভাবে ঘটলো? এই রেশমি কাপড়ের প্রভাবে। যার প্রভাবে বৈদ্যুতিক আবেশ ঘটলো তাকে বলা হবে আবেশী চার্জ। যার প্রভাবে এই আবেশ প্রক্রিয়া ঘটলো তাকে বলা হবে আবেশী চার্জ। তাহলে আমরা বলতে পারি যে চার্জের প্রভাবে বৈদ্যুতিক বা তড়িৎ আবেশ ঘটলো তাকে বলা হবে আবেশী চার্জ, এবং আবেশ প্রক্রিয়ায় এই অনাহিত বস্তুতে যে চার্জের সৃষ্টি হলো তাকে বলা হবে আবিষ্ট চার্জ। এখন আমরা যদি এটাকে একটা তার দিয়ে ভূ সংযুক্ত করে দিই, সেক্ষেত্রে সব ইলেকট্রনগুলো কি পৃথিবীতে ভূতে চলে আসবে। কারণ কি? আমরা জানি পৃথিবী একটা বিরাট তড়িৎ ক্ষেত্র, বিরাট তড়িৎ ক্ষেত্র। এই কারণে এখান থেকে যদি তার দিয়ে সংযুক্ত করে দিই, সেই ইলেকট্রনগুলো ভূতে চলে আসবে। পরবর্তীতে যদি আমরা এই তারটা খুলে দিই, তাহলে সেক্ষেত্রে এই সম্পূর্ণটা ধনাত্মক আদানে কি হয়ে যাবে? ধনাত্মক আদানে চার্জিত বা আহিত হয়ে যাবে। আশা করি তোমরা এতটুকু অংশ খুব ভালো করে বুঝতে পেরেছ। তাহলে আমরা বলতে পারি তড়িৎ আবেশ কি? যে স্যার কোনো প্রকারের স্পর্শ ছাড়া একটি চার্জিত বস্তুর প্রভাবে অন্য একটি অচার্জিত বা অনাহিত বস্তুকে সাময়িকভাবে বা ক্ষণস্থায়ীভাবে চার্জিত করার যে প্রক্রিয়া তাকে বলা হবে তড়িৎ আবেশ। এরপরে আমরা বৈদ্যুতিক বল সম্পর্কিত তোমাদের বইতে দেখো, পরে পাঠে বৈদ্যুতিক বল সম্পর্কিত সূত্র কুলম্ব সূত্র। আমরা কুলম্ব সূত্র নিয়ে এখন আলোচনা করব। কুলম্বের সূত্র। ফরাসি বিজ্ঞানী সি.এ. কুলম্ব তিনি এই সমযোজিত ও বিপরীতধর্মী আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ সম্পর্কিত একটি সূত্র আবিষ্কার করেছে। আমরা জানি সমধর্মীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে থাকে এবং বিপরীতধর্মীয় আধান পরস্পরকে আকর্ষণ করে থাকে। এই আকর্ষণ বা বিকর্ষণ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। 1 নাম্বার পরিবাহকের উপর, 2 নাম্বার তাদের মধ্যবর্তী দূরত্বের উপর, তারা কত দূরে অবস্থিত, 3 নাম্বার মাধ্যমের প্রকৃতির উপর, অর্থাৎ তারা মাধ্যমের ধরনের কোন মাধ্যমে তারা রয়েছে। এই আকর্ষণ বা বিকর্ষণ সম্পর্কিত এই কুলম্বের সূত্রটি হলো যে নির্দিষ্ট মাধ্যমে, সে বায়ু হতে পারে, শূন্য হতে পারে, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আমরা জানি সমধর্মী বলে বিকর্ষণ করবে, বিপরীত বলে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যে আদান দুটো থাকবে সে আদান দুটোর গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী যে দূরত্ব থাকবে তার বর্গের ব্যস্তানুপাতিক, এবং যে বলটা সেই বলটা এই দুইটির মধ্যবর্তী সংযোগ সরেখা বরাবর ক্রিয়া করবে। তো কুলম্ব সূত্র আমরা লিখতে পারি নির্দিষ্ট মাধ্যমে, তোমরা লিখে নাও, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ
বলের মান নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের গুণফলের সমানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা হলো তোমার কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি হলো? নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এটা যদি আমরা ব্যাখ্যা দিতে চাই, দুটি আমরা বিন্দু চাপ নিয়ে নিই। মনে করি, তোমরা লিখে নাও, এখানে একটি চার্জ, এখানে একটি চার্জ। মনে করি এটা Q1 মানে চার্জ, এটা Q2 মানে চার্জ। হতে পারে সে তার সে প্লাস মাইনাস, হতে পারে সে তার সে প্লাস মাইনাস। যদি সে দুটো সমধর্মীভাবে বিকর্ষণ করবে, দুটো বিপরীতভাবে পরস্পরকে আকর্ষণ করবে। এদের যে চার্জটি রয়েছে, এদের মধ্যকার যে দূরত্ব, এটাকে মনে করলাম আমরা আর। এদেরকে মধ্যবর্তী দূরত্ব আমি কি মনে করলাম? আর মনে করলাম। এবং এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই বল যদি F হয়, তো অ্যাকর্ডিং টু ল অফ কুলম্ব, তো কুলম্ব কি বলেছে? যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বলেদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে আমরা বলতে পারবো যে, মনে করি Q1 Q2 মানে দুটি আধান পরস্পর হতে আর দূরত্বে অবস্থিত। এদের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল F হয়। বলকে আমরা ফোর্স F দ্বারা প্রকাশ করতে পারি। প্রথম শর্ত ছিল এই আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। সে দ্যাট F is proportional to Q1 into Q2 and আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বে, যেহেতু তারা আর দূরত্বে অবস্থিত, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সে দ্যাট 1/r², বর্গের ব্যস্তানুপাতিক। 1 এবং 2 কন্ডিশন যদি অ্যাড করে ফেলি, we get F is proportional to Q1 Q2 divided by r², Q1 Q2 divided by r²। আমরা জানি সমানুপাতিক ধ্রুবককে উঠাতে হলে, সমান দিতে হলে, একটি সমানুপাতিককে উঠাতে হলে একটা সমানুপাতিক ধ্রুবকের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বা আমরা লিখতে পারি F সমান K ইন্টু Q1 Q2 বাই
আর স্কোয়ার। এখানে কে হল একটা সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয় কুলম্ব ধ্রুবক। কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয় কুলম্ব ধ্রুবক। এর মান কত? এর মান হলো শূন্য মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান হলো 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট। এটা হলো শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই কুলম্ব ধ্রুবক কে এর মান 1/4 পাই এপসাইলন 0 বা এপসাইলন নট। এখন এটার একটা নির্দিষ্ট যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে তার মান হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাই তার মান দাঁড়াবে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার এবং কুলম্ব স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম যে দুইটি বিন্দু আধানের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কিত কুলম্বের সূত্র। কি সূত্র? F সমান K × Q1 Q2 / R²। এই অধ্যায়ে এই সূত্রটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সূত্রের মাধ্যমেই তোমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করতে হবে। এই জন্য এটাকে খুব ভালো করে মনে রাখবে। কে এর মান হলো 1/4 পাই এপসাইলন 0 অথবা 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, শূন্য মাধ্যমের ক্ষেত্রে। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা হবে কে এর মান। এখন এখানে আমরা এই মানটা বসিয়ে এইভাবে এই জাতীয় অঙ্কগুলো আমরা আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের যে টপিক্সের বিষয়গুলো ছিল এগুলো আমি আজকে শেষ করে দিলাম। এখন এই আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কিত ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করতে হবে। একটি গাণিতিক সমস্যা আমরা এখন করব। একটি 20 কুলম্বের আহিত বস্তুকে, কোশ্চেনের সময় লিখে নাও, একটি 20 কুলম্ব এর আহিত বস্তুকে, 20 কুলম্বের আহিত বস্তুকে শূন্য স্থানে অপর একটি শূন্য স্থানে অপর একটি 50 কুলম্বের আহিত বস্তু থেকে 2 মিটার দূরে রাখা হলো। কুলম্বের আহিত বস্তু থেকে 2 মিটার দূরে রাখা হলো। এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ একটি 20 কুলম্ব আধানের আহিত বস্তুকে, সেখানে প্রথম চার্জটা হবে Q1, দ্বিতীয় চার্জ হবে Q2, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 মিটার। তাহলে বলের মান আমরা পেয়ে যাবো। কে পেবো? আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তোমরা বাংলাটা লিখে নিও। এখানে Q1 সমান সমান যদি আমরা 20 কুলম্ব, Q2 সমান সমান আমরা দিলাম 50 কুলম্ব, তাদের মধ্যকার দূরত্ব R দিলাম আমরা 2 মিটার। বল F ইকুয়াল টু কি? হোয়াট? তা আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি যে বল F ইকুয়াল K Q1 × Q2 / R²। সেক্ষেত্রে কে এর মান আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এখন এখানে আমরা যদি মান বসিয়ে দেই, 9 × 10⁹ × 20 × 50 / 2 মিটার স্কোয়ার। যেহেতু বলের একক নিউটন, এখানে লিখবে n নিউটন। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো 9 × 10⁹ × 20 × 50 /
4। তাহলে আমরা এর মান পেয়ে যাব 2 ইন্টু 2.25 10⁻12 নিউটন। তা সেক্ষেত্রে এই বলের মান হবে, মধ্যবর্তী বলের মান হবে এত নিউটন। আশা করি তোমরা এই জাতীয় অঙ্ক খুব সুন্দরভাবে করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে ক্লাসে যেগুলো আলোচনা করলাম তোমরা সকলেই আজকে বাসায় এই কাজগুলো শেষ করে ফেলবে এবং এগুলোকে পড়বে, বাসায় নোট করে নেবে। আশা করি তোমরা আজকের লেকচারটি বুঝতে পেরেছ। আজকের পর্ব এখানেই শেষ করব, আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।